বর্তমান অবক্ষয় সমাজের করাল গ্রাসে ছিন্ন ভিন্ন হয়ে যাওয়া এক অভাগিনী নারীর জীবনের জ্বলন্ত দলিল। সাজবাতি ফেলে কুলবধূ চালে যৌবন দ্বীপ সন্ধ্যা, পূজারিণী বেশে পূজারিণী কয় আমি রাতের রজনীগন্ধা, আমি রাতের রজনীগন্ধা, রাতের রজনীগন্ধা। আমি কোনো তুলি করিনি, ওরা আমাকে মিথ্যে টহল দাঁড়িয়ে হারামজাদা, চুরি করে কোথায় পালাচ্ছিস রে? না না তো তোমরা, আমি কোনো তুলি করিনি। দেখি কি চুরি করেছি, তুলি বলবো কেন রে ভাই? এ তো আমার নিজের দিনে দিলে ভাই, মুখ ভেঙে যাবে। কাকে তুই ভাই বলে ডাকছিস? ওরে বাবা, শুধুমাত্র ভাই বলে ডাকতে শুনলি প্রদীপ, শুনতে পেলি না? বগলে জিনিসটাকে বলছে নিজের জিনিস। তোমার তো আমার জিনিস, আমি কাউকে দেবো না। খবরদার হার হাওয়াতে আমাকে ছোট মা বলে ডাকবে না, মুখে একদম নোড়ো জ্বলে হার হাওয়াতে হার হার বলতে, মানে এই বংশের ছোট লোক ছেলেটা কোথাকার। শোন, কিন্তু আটকুড়ির বেটা জানে না যে আমার নাম ভয়ঙ্করী। আমার নজর নজর কি দেখছিস? দেখ দেখ, আমি কোন ভাগাড়ের সুগন্ধ? আপনি কি বললি সুদীপ? নিজের গর্ভধারিণী মাকে নিজে তুই শকুন বললি? আমি বলি ছোটা, মা তো নিজের মুখে বললো ওর নজর নাকি শকুনের চেয়ে প্রখর। তবে শকুন না হলো মা আমাদের কোনো না কোনো নিশাচর তো বটে। সুদীপ, তুই বলছিস রে ভাই, তুই ঠিক বলেছিস। মায়ের ছবি। মাগো, তোমার চুপিতে বোকা শোকা যার মতো বুদ্ধিমান এই পৃথিবীতে নেই। কোন জিনিসের কত মূল্য ও ঠিক বুঝে নিয়েছে, তাই তো তোমার সিন্ধুকের টাকা পয়সা সোনা দানা কোনোতে স্পর্শ না করে ওর মায়ের ছবিটা চুরি করেছে। মধুল আমার মায়ের হাতি, তাদের মুখে ধলে বাকি মনে পলে আমার মাকে মনে পলে। মধুল আমার মায়ের হাতি, তাদের ভয়ঙ্করী পূর্ণ চোর যখন বামাল সমেত হাতে নাতে ধরা পড়েছে, ওকে তুমি এমন শাস্তি দাও যা রেখে জগতে কোনো সন্তান যেন তবে সৎ মাকে গর্ভধারিণী মায়ের আসনে বসিয়ে পুজো না করে। মা মানে মায়া, মা মানে ধরে না। আমি হবা বাবা,
ঠিক মতো আমি কথা বলতে পারি না, তবু আমার বলো টানতে ইচ্ছে করে, বলবে না ধরলে ধন্যার বুদ্ধি ধন্যান হয় না। বলুন না বাবু বুঝাইলা এই থত মা বুঝি মা হয় না। ওর প্রশ্নের উত্তর দেওয়ার মতো মানুষ আর এই সংসারে নেই বাবা। মামা তুমি টুকুলি মামায় থেকে আমার একটা কুরুক্ষেত্র শুরু হবে। সপ্তরথী মিলে বালক অভিমন্যুকে টুকরো টুকরো করেছে, সুভদ্রা মায়ের পাগল ভেঙে দেবে। এই অন্ধ দিত লাগতো থাকতো না, শুধু বাবা ভেঙে ছেলেটা বোধ হয় আবার অসুস্থ হবেই তো জামাই বাবু। আমার এই গুণবতী দিদি আর ওই গুণধর ভাগ নেই যে ছেলেটার জীবনটাকে নষ্ট করতে বসেছে। তোমরা আগো তুমি যদি নিজের সন্তানকে যতখানি ভালোবাসো, তার সামান্যটুকু যদি আমার এই দাদাকে ভালোবাসতে, তাহলে দাদা বোধ হয় এইভাবে শেষ হয়ে যেত না মা, শেষ হয়ে যেত না। আর দাদার এই নির্মম পরিণতির জন্য একমাত্র তুমি দায়ী মা, তুমি দায়ী। নিজের পেটের সন্তানের মুখে এই ধিক্কার শুনে কি তোর মনুষ্যত্ব এখনো ঘুমে থাকবে? আরে একটি বারের জন্য কিন্তু ওই প্রভাতের মা বাবু সারা দিই না। কাকে তুমি কি বলছো কৈলাস? জামাই বাবু, ওর মধ্যে যদি বিন্দু মাত্র মাতৃত্বের মমতা থাকতো, তাহলে আজকে আমার এই সংসারে এমনি হাহাকার সৃষ্টি হতো। অথচ প্রভাতের 5 বছর বয়সে ওর মা যখন মারা যায়, তখনও পর্যন্ত আমার প্রভাত সুস্থ স্বাভাবিক ছিল। তারপর এই ভয়ঙ্করী আমার সংসারে আসার পর থেকে কি হয়ে গেল? প্রভাত আমার বোধ বুদ্ধিহীন চরম খরচের মতো। ওর জন্য আপনি ভাববেন না জামাই বাবু, আমি আবার নতুন করে ওর ট্রিটমেন্ট শুরু করবো। যেমন করে পারো আমার ছেলেটাকে সুস্থ করে ওকে তুমি আবার আগের জীবনে ফিরিয়ে দাও ভাই, ফিরিয়ে দাও। ফিরিয়ে দেব। কি বললি কৈলাস? নিজের ভাই হয়ে তুই তো দিদির জীবনে ডেকে আনলে এত বড় সর্বনাশ। তোর সর্বনাশ না রে দিদি, সর্বনাশ হবে তোর ওই পথের কন্যাটা, ওই কৈলাসের গ্রাসে ওই জামাই বাবুর আদুরির প্রভাত হবে জীবন তারা। তোমরা ওকে ধরো। কৈলাস, শুধুমাত্র তোমারই প্রাণের শরীরের জন্য এই সাজ তখনই সার্থক হবে যখন তিনি এসে তোমার চোখে চোখ রেখে বলবে, আহারে কি অপরূপ রূপ তব রূপসী, তুমি স্বর্গের দেবী মেনকা রম্পা, নয়তো বা রূপসী উর্বশী। লাজি রাঙা
নেব গো, মালা বদল হবে এই রাতে, আজ মালা বদল হবে এই রাতে, লাজে রাঙা হলো মনে গো, মালা বদল হবে এই রাতে, আজ মালা বদল হবে এই রাতে, ও তোরা উলুতে রাগা বলে তোরা রাগা বলে তোর মাথায় সামনে তালাতে, মালা বদল হবে রাতে, মালা বদল হবে রাতে, লাজে রাঙা হলো বলবো মালা বদল হবে এই রাতে, আজ মালা বদল হবে বাবা শান্তনু, নদী পেরিয়ে যাচ্ছে, বর এখন আসছে না কেন? বাবা বাবা, কি ব্যাপারে রজত? রাত 12টায় শেষ নয়, এদিকে ঘড়ির কাঁটা 12টার পর শুনতে করছে, বর আসবে কখন? আসবে না বাবা, আসবে না? কেন আসবে না রজত? তুমি কোথায় বল পরে বাকি 10,000 টাকার জন্য? টাকা নয় সাগরদা, টাকা নয়, এক নির্মম পথ দুর্ঘটনায় বর মারা গেছে। এই ভয়ঙ্কর দুঃসংবাদ শুনে রজনী বোধহয় জ্ঞান হারিয়ে ফেলেছে। দুঃসংবাদ বলো না বাবা, দুঃসংবাদ বলো না। আমার এই মা মরা মেয়েটার জীবনে নিয়তির এমন অভিশাপ কখনোই নেমে আসতে পারে। তুই ঠিক শুনেছিস তো? তোর শুনতে কোনো ভুল হয়নি। ভুল? হ্যাঁ ভুল, আমার মন বলছে এই সংবাদ সম্পূর্ণ নিয়তির বিধানকে অস্বীকার করার পর কারণ নেই সাগরদা। তাই তো আমি আমার বুক ভরা দীর্ঘশ্বাস বুকে চেপে রেখে বলছি, যা ঘটে গেছে সব সত্যি সত্যি সত্যি। তুমি কি করলে ভাই? তুমি কি করলে? আমার একমাত্র ওই মেয়ের জীবনটাকে এমনি করে তুমি অনিসার গাঢ় অন্ধকারে ঢেকে দিলে। ধন্য তোমার বিচার। আমি কোথায়? রজনী, রজনী, চল ভাই, ভিতরে চল ভাই, ভিতরে চল। কি বাবা, বাবা তোমার চোখে এত জল কেন বাবা? সাগরদা, সাগরদা আপনি নীরব কেন? শান্তবাবু, সতী, রজত, তোরা এইভাবে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে আছিস কেন? তাহলে তবে কি আমার নবজীবনে বথুনি রাখি বিসর্জন হয়ে গেছে? তবে আর কি? লিভিয়ে দাও, লিভিয়ে দাও এই আলোকমালা, ভেঙে ফেলো এই অভিশপ্ত বাসর, আমার এই ঘরের ছাদ খুলে ফেলে আমাকে নতুন করে সাজিয়ে দাও। আমি সস্ত লগ্ন হইয়া। আমি তোকে কিছুতেই লগ্ন হস্তা সাজতে দেব না। আজ রাতের মধ্যে যেমন করেই হোক তোকে বাধ্যস্ত করে আমি তোর মুখে আমার হাসি ফুটিয়ে তুলব। আপনি ঠিক বলেছেন কাকা বাবু, নির্দিষ্ট লগ্নে না হোক আজ রাতের মধ্যে একটা পাত্র দেখে যদি আমরা রজনীকে বিয়ে দিয়ে দিই তাহলে রজনীর জীবনটা তো নষ্ট হয়ে যাবে না। কিন্তু এত রাত্রে কোথায় পাবে পাত্রের সন্ধান? আর কি এই বা এই অবস্থায় দিদিকে বিয়ে করতে রাজি হবে বাবা? প্রশ্ন এখন অর্থহীন। বাবা শান্তনু, বাবা সাগর, তোমরা যেখান থেকে পারো যেমন করে পারো যোগ্য অযোগ্য যে কোনো একটা পাত্রের সন্ধান করে নিয়েছো। আমি তার হাতে আমার রজনীকে তুলে লগ্ন ভ্রষ্টারে কলঙ্ক থেকে
তোকে বলছেন কেন কাকা বাবু? যোগ্য বন্ধু তো আমাদের সামনে দাঁড়িয়ে আছে। কথা বলছো সাগরদা, তোমাদের যদি আপত্তি না থাকে তাহলে রজনীকে শান্তনুর হাতে না না সাগরদা, না এ হতে পারে না। কেন হতে পারে না শান্তনু? এমন একটা নিরুপায় পরিস্থিতিতে একটা নিরুপায় মেয়ের নৃত্য শিক্ষা করে কি তোমার কর্তব্য নয়? আমি যে আরেক কর্তব্যের জালে বন্দী সাগরদা, তাই একজনের জীবন রক্ষা করতে গিয়ে আমি আপনারা আমাকে ক্ষমা করবে। আমি সতীকে ভালোবাসি, আর সেই কর্তব্য রক্ষায় বাধ্য হয়ে আপনাদের প্রস্তাব আমি ফিরিয়ে দিতে বাধ্য হলাম। দাঁড়াও কাপুরুষ, একজন নারীর জীবন রক্ষার চেয়ে নিজের ভালোবাসার মর্যাদা যার কাছে এত বেশি, তাকে আমি প্রচন্ড ঘৃণা করি। সতী তোমার ত্যাগ, সংযম আর সাহসিকতার জন্য তোমাকে ভালোবেসেছিল, কিন্তু কিন্তু আজ তুমি যা দেখালে, এরপর তোমাকে ভালোবাসি কথাটা বলতেই আমার কষ্ট হচ্ছে। তুমি যদি সত্যি আমাকে ভালোবেসে থাকো, তোমার ভালোবাসা যদি নিষ্কাম হয়ে থাকে, তাহলে আমাকে ভালোবাসার মর্যাদা রক্ষা করার চেয়ে তোমার মনুষ্যত্বের মর্যাদা রক্ষার জন্য আমার বান্ধবীকে তুমি গ্রহণ করো। বেশ, তবে তাই হোক সতী। আমার প্রেম যে অপবিত্র নয়, আমার ভালোবাসা যে চন্দ্র সূর্যের মতো সত্য, তারই প্রমাণ দিতে তোমার বান্ধবী রজনীকে আমি আমার জীবন সঙ্গিনী রূপে গ্রহণ হয় না, হতে পারে না। দিদি, তুই আর অমত করিনি দিদি। দিদি, নারী রচক না, এ কখনো সম্ভব নয় রে রাজা। সম্ভব নয় রে মা। দুটো জীবনকে কাঁদিয়ে একটা জীবন কখনো সুখী হতে পারে না বাবা। আমি বলছি তুই সুখী হবে রজনী। সাগরদা, এই রজনী যদি লগ্নভ্রষ্ট হয়, রজনী শুধু একাই কাঁদবে। কিন্তু কিন্তু শান্তনু বাবুকে যদি আমি গ্রহণ করি, তাহলে সতী আর শান্তনু বাবু দুজনেই যে আজীবন হাহাকার করে বেড়াবে। নারী রজনী না, আমার প্রেমকে বলি দিয়ে যদি তোর জীবনে বোধনের বাজনা বাজে, তাহলে আমার যে বেশি খুশি কেউ হবে না রে রজনী। আর অমত করে রজনী, সাগরদা, তুমি আমাদের সম্মতি দাও। ওরে তুই আমায় কথা দে, কথা দে। রাজনী কারোর চোখের জলের বিনিময়ে তার জীবনে কোনোদিন সুখের সময় বাঁচাবে না বাবা। কারো স্বার্থকে খুন করে ঘটাবে না নবজীবনের সূর্যোদয়। তাই তো নিয়তির নিষ্ঠুর বিধানকে স্বাগত জানিয়ে তোমাদের রজনী শাস্তে চলল অভিশপ্ত লগ্ন যাও এখান থেকে। আমি আকাশ থেকে ধুটে পড়া ধূমকেতু, এর ভিতর আমার পতঙ্গ দল, আমার দাউ দাউ করে খিদের আগুন। দাও আমাকে কিছু খেতে দাও। আমাদের কাছে তো কিছু নেই। কিন্তু আমার কাছে আছে। আপনি কি পারবেন সেই সম্পদটা গ্রহণ করতে? কেন পারবো না গো, কেন পারবো না? আমি তো নিত্যই পারবো। আমি তো আমার পাওনা আদায় করতে ছুটে এসেছি। তাহলে এই মেয়ে গ্রহণ করে চরম লজ্জার হাত থেকে আমাকে মুক্তি দে। মালা মালা নিয়ে আমি কি করবো? আসলে আমি যে কি জানি, আমি তো নিজেই জানি না। না না, তোমার মালা তুমি নাও। না
তোমরা কেউ কি মেরো না। ও যে আমার এখন ইহকাল পরকালের দেবতা। দেবতা? হ্যাঁ, যে মানুষটা সাক্ষাৎ দেবদূতের মতো উদয় হয়ে আমাকে লজ্জাবস্থার হাত থেকে মুক্তি দিলেন, তিনি অসুস্থ, অস্বাভাবিক আর পাগলই হন। তিনি আমার পূজনীয় স্বামী বাবা। আমি বলে আমি থেকে দামি হয়ে গেলাম। চুপ করে তোমার প্রভাব। যাও চলো যাও। তোমরা এমন করতো কেন গো? তুই দেখো না, তুই দেখো আমি কোনো শান্ত হয়ে গেছি। আসলে আমি যে কি দায়। না না আমি ভুলে যাচ্ছি। কে তুমি? আমি প্রভাত গো, প্রভাত। আসলে আমার বাবা, মেধুবাবু, তো তোমা কেউ আমাকে চিনতে পারে না। ওরা সবাই বলে কি বলে জানো? ভুলে গেছো? আপনারা আমাকে দ্বিচারিণী হতে বলবেন না সাগরদা। মালা বদল যখন হয়ে গেছে, ওই ভদ্রলোকই আমার জীবন মরণে। আপনারা আমাদের বিয়ের আয়োজন করুন বাবা। তাই হোক মা, তাই হোক। তুই নিজেই যখন তোর পাত্র বেছে নিবি, তখন আর আমি তোকে বাধা দেব না মা। আজ আমি এই লোক নেই, পাগলের হাতে তোকে প্রদান লাডিস অ্যান্ড লাডাস, আই মিন ভদ্র মহোদয়, এতক্ষণ আপনারা যে দৃশ্যটি শুটিং দেখলেন, ওটা হলো আমি রাতে রজনীগন্ধা ছবির একটা বিশেষ অংশ। এরপর পরের দৃশ্য দেখুন। দিওয়ালা কাটলেন কেন? নো কোশ্চেন, নো কোশ্চেন। যতক্ষণ রেড সিগন্যাল থাকবে, ততক্ষণ ড্যান্সিং, অ্যাক্টিং, টকিং, টোটাল স্টপ। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? Yes, sir.
মিত্রের মেয়ে নিয়ে সাথে বমি। আমি বুঝলাম না স্যার, আসলে দেখো কাণ্ড, আরে আপনি হঠাৎ আটকা তুলছেন কেন? আপনি কি অসুস্থ? না। মানে আমি সম্পূর্ণ সুস্থ। আসলে আপনার ওই শর্টের নামটা শুনে না আমার যেন গাটা কেমন ভুলিয়ে গেল। চান্দ্রা ডাইরেক্টর নাম শুনলে ভয়ে অনেক হিরো হিরোইনদের গা এমনি। হ্যাঁ ভাই দামাই, আপনাকে ফ্লোরে প্রথম দেখলাম মনে হচ্ছে। আপনি কে? আমি আপনার ফিল্মের হিরোইন। আমার নাম মিস চাইলা চ্যাঙ্কি। দেখুন ম্যাডাম, আপনার এই স্কিন টেস্ট না নিয়ে আমি এখনই আপনাকে কিছু বলতে পারছি না। তাহলে আপনি আমার স্কিন টেস্টটা নিয়ে নিন। এক মিনিট। গ্রিন সিগন্যাল পড়ে ডু ইউ ফলো। ইয়েস স্যার, ইয়েস স্যার। মনে করুন নায়িকার মধ্যে একটা মান মিলনের খেলা চলছে। দীর্ঘদিন দুজন দুজনের সঙ্গে দেখা সাক্ষাৎ নেই, দুজন দুজনের বিরহে কাতর, অথচ লজ্জা সংকোচে ভয়ে কেউ কারোর সামনে গিয়ে দাঁড়াতে পারছে না। এইরূপ যখন অবস্থা, একদিন বিরোহিনী নায়িকা বিরহ যন্ত্রণা সহ্য করতে না পেরে অতি করুণ সুরে গাইছে। বারান্দায় রোদু আমি আরামকে দাঁড়াই বসে দুপালা চাই গরম খাই চুমুক দি আমি খবরের কাগজে বসে পাতা উল্টাই রে রঙিন ঘন্টা শুনে ছুটতে গিয়ে দরজা খুলি দারোয়ান দাঁড়ায় এসে তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, 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 তোমার দেখা নাই। কি হলো স্যার? আপনার মাথা আর আপনার মুন্ডু মানে ভেবেছেন কি কি? এই ডাইরেক্টরকে ওভারটেক করা? আউট আউট, আই সে ইউ আউট। আমার ছবির হিরোইন করতে পারবো না। তাহলে আপনি আপনার ডিসচার্জ লেটারটা দিয়ে যান মিস্টার মিত্র। কি বলছেন স্যার? আরে ডিসচার্জ লেটার মানে এই ডাইরেক্টরকেই? আমি এই ছবির প্রডিউসার, প্রয়োজন হলে আমি চাইলে এই সিনেমার ডাইরেক্টর, মিউজিক ডাইরেক্টর, আই মিন অল পারসনকে চেঞ্জ করে দিতে পারি, কিন্তু মিস চায়না চাঙ্কিকে কোনো মতেই চেঞ্জ করতে পারি না। দেখো কাণ্ড, আমি কি ম্যাডামকে সত্যি সত্যি এই কথাটা বললাম নাকি? উনার ইয়েতে খোঁচা মেরে ওভার অ্যাক্টিংটা বের করে আনার চেষ্টা করেছিলাম। তা চায়নার অ্যাক্টিং আপনার পছন্দ হয়েছে তো? পছন্দ কি বলছেন স্যার? উনাকে আমার দারুণ না মানে স্যার, ম্যাডাম তো একটা জিনিয়া। উনার ইয়ের মধ্যে যেন একটা প্রতিভার পদ্ম ফুটে রয়েছে। একটু খামচা মেরে মধু তুলে নিতে পারলেই। মিস্টার মিত্র, ভাই দা ভাই, আর একজনের কি করবেন স্যার? ওই মিস জিনি তো কন্ট্যাক্ট ফেল করেছে। ওই ম্যান আমাদের এই কন্ডিশনে কাজ করতে অস্বীকার করেছে। আপনি না একটা আস্তে পাঠাবো। ঠিক বলেছেন স্যার। নবাগত যারা ফিল্মে অভিনয় করতে ছুটে আসে তারা কিন্তু অনেক স্বপ্ন বুকে নিয়ে ছুটে আসে মিস্টার মিত্র। তাদের সেই সুন্দর সফল করছে যদি একটা অদৃশ্য ক্ষত টেনে দেওয়া যায় তাহলে আজীবন ওরা আপনার শর্ত মতোই কাজ করবে। বুঝলাম না স্যার। আরে মশাই, সেই জন্য তো বললাম আপনি একটা আস্ত পাঠা। যাকে আপনি আবার পেপারে একটা ছাড়ুন। কি ছাড়বো? ওকে ওকে, সুবর্ণ সুযোগ, সুবর্ণ সুযোগ, সুবর্ণ সুযোগ। সুন্দরম এন্টারপ্রাইজের ধর্মমূলক বাংলা ছবির জন্য নবাগতা, সুশ্রী, তন্নি, অবিবাহিতা অভিনেত্রীর প্রয়োজন। অন্যদিকে ওই 25 বছরের মধ্যে নৃত্যগীত অভিজ্ঞ সুন্দরী অভিনেতা যুবতীরা সত্তর যোগাযোগ করুন। সুবর্ণ সুযোগ, সুবর্ণ সুযোগ, সুবর্ণ সুযোগ। এই সংবাদপত্রের মাধ্যমে
যখন ওই বিজ্ঞাপন দিকে দিকে ছড়িয়ে পড়বে তখন অভাব জর্জরিত বহু সংসারে সুন্দরী শিক্ষিতা যুবতীরা ওই ইন্টারভিউ দিতে লাইন লাগাবে আমার এই অফিসে। তাদের নিয়ে আমি নেবো এক অভিনব ইন্টারভিউ, নেবো তাদের উত্তম যৌবনের স্কিন টেস্ট। তাহলে সেই টেস্টে পাশ করলে আমার মতন তাড়াতাড়ি অভিনয় করার সুযোগ দেবেন, তাই না বস? দেব, কিন্তু তোমাকে আমার দিলের মসনদে যে জায়গা সেখানে তো আর কেউ পৌঁছতে পারবে না ডার্লিং। তাই তাই তো আমি বলবো, চাই না আমার দিলের বিলে লিখে দেব যার নাম রে, সে আমার প্যারে লাল রে, প্যারে লাল রে, লাল হাই হাই প্যারে লাল। মাত্র একটা টোপে এই মেয়েটা কুপোকাত হয়ে যাবে। এমনি ভাবে হিরু বনেক চাই না ময়না সানাদের আমি লোভের টোপ ফেলে কামনার মূর্তিতে গেতে খেলাবো। ক্লান্ত পরিশান্ত হয়ে একেবারে লুকিয়ে পড়বে, তখন আমি আমার অস্তিত্বের হুলটাকে বুকে টেনে তুলে ওদেরকে এক একজনকে পার্সাল করে দেবো। नहीं तो बस रहा। बताइए साहब, इतने हाथ से मेरा जान बताइए। क्या तुम्हें आगे रुको, हाँ मैं सब कुछ बोलते साहब, पहले मेरा जान बचाइए। कैसे अगर दरवाजा बंद कर दे, पुलिस अंदर में আসবে না তো अरे साहब। पुलिस तो कौन ছাড়া একটা মাছিও ভেতর প্রবেশ করতে পারবে না। তুমি কেমন করে ভিতরে এলে? माफ करना साहब, आपका आदमी मुझे रोकने का कोशिश करी ছিল, लेकिन हम जबरदस्त। তোমার নাম কি? आगे रुस्तम, আরে পুলিশ তোমায় তাড়া করছিল কেন? बदला নিয়েছি साहब, इस शैतान को हमें खत्म कर दिया चाहिए। সে তোমার অ্যাটিটিউড দেখেই আমি বুঝে নিয়েছি, কিন্তু খুনটা করলে কেন? बदला। বদলা? हाँ साहब, इस दुनिया में मेरा बहन बिना और कोई छिलो ना साहब। ठेकेदारी काम करे हम लोग जिंदगी गुजारा करता, लेकिन सुपरवाइजर छिलो बिल्कुल हरामी आदमी। वो साला मेरा बहन का ऊपर बुरा नजर लगा तो और उसको उल्टा सीधा बात बोले, डर भी दिखा तो साहब। তারপর साला एक रोज हमारे बहन के जबरदस्त उठिए लिए गलो साहब। बहन का भी बहुत पता लगी थी साहब, लेकिन कहीं से उसका पता नहीं मिला साहब। रुस्तम कहीं नहीं मिला रुस्तम, लेकिन अब उस साला कुत्ते के साथ मेरा अचानक मुलाकात हुई। और मुलाकात होने के बाद उस पानी में हमें बिल्कुल टोकरा टोकरा कर दिया साहब। সে তোমার অ্যাটিটিউড দেখেই আমি বুঝে নিয়েছি। आप ही बोलिए ना साहब, जो साला मेरा बहन का जिंदगी बर्बाद कर लो, वो साला मौजों से जिंदगी गुजारा कर दे, और हमें साला रोते रोते जिंदगी भर अल्लाह के पास नालिश कर दे। नहीं नहीं साहब, ये कभी नहीं हो सकता। তুমি হয়তো ঠিক করেছো, কিন্তু পুলিশ তো তোমায় ছাড়বে না। पुलिस না না, ভয় পাওয়ার কিছু নেই। আরে আমি তোমায় বাঁচাবো, আর সেই সঙ্গে দেবো চাকরি। एक खूनी आसामी को अपनी नौकरी देवें। হ্যাঁ দেবো। ওই পুলিশের চোখে ধুলো দিতেই আজ থেকে তোমাকে আমি বানাবো রুস্তম থেকে রাজ্জাক। राजा আজ থেকে তোমার নাম রাজ্জাক খান। क्या बोला साहब? খুশিতে আমার দিলটা ভরিয়ে উঠলো সাহেব, ফির নতুন করে দিলে আজ জাগছে। লেকিন সাহেব, আমাকে কোন কাম করতে হবে সাহেব? অথবা তোমার হাতের এই ভজালিটা
বসিয়ে দিতে হবে নিজের বিবেকের উপর। তারপর ওই বিবেক মনুষ্যত্বকে খুন করে ওই অন্ধকার জগতের ডন সাজায় কালো বাজার থেকে জোর করে লুটে নিয়ে আসতে হবে মুঠো মুঠো টাকা। मुझसे नहीं होगा साहब, जीना है तो हम इज्जत से जिएंगे साहब, इज्जत। उत्तम তুমি পুলিশের তরফে সিংহের ঘরে এসে রয়েছো, তোমার বাঁচার কোনো পথ নেই। ভালো ভালো কি চাও তুমি? রাজ্যের বিলাস না রাজ মুঝে চিনা है साहब। না দেবে না, ওই ছোটটা আমাকে একটু শান্তিতে থাকতে দেবে না গো। সেই প্রভাতে প্রভাতে সেই তখন থেকে দেখে গলাটা আমার বসে গেল গো। তোমার প্রভাতকে আর কোথায় পাবে মা? মামার ইনজেকশনের প্রভাতে কাল রাত থেকে যে বেপাত্তা, হয়তো পুলিশের হাতে জমা পড়ে গেছে। কি বলিস রে, কি বলিস? আরে বাবা, ওই ছোটটা পুলিশের হাতে জমা পড়ে গেলে ওর নামে সম্পত্তিগুলো যে আমাদের পেয়াদ হয়ে যাবে। আমি একটা প্ল্যান করেছি। কি প্ল্যান বাবা? আমি ওই লোকাল থানায় গিয়ে একটা ডায়েরি করবো। ডায়েরি? হ্যাঁ ডায়েরি। তুমি তোমার কিছু সোনা দানা টাকা পয়সা অন্য কোথাও সরিয়ে চুরি হয়ে গেছে বলে কান্নাকাটি শুরু করে দাও। আচ্ছা, মানে কথা তো মন্দ বলিস। তাহলে আমি ওই গয়না চুরির ব্যাপারটা নিয়ে ওই ছোটার নামে একটা থানায় ডায়েরি করবো, কেমন? আমি তাহলে এখন ডায়েরিটা করে আসি মা। দাঁড়া বাবা, আমার মাথায় একটা প্ল্যান এসেছে। এই গয়না চুরির ব্যাপারটা নিয়ে না ওই আমি একটা অভিনয় করে দেখি। আচ্ছা, ওই হাবাটাকে পুলিশের হাত থেকে বাঁচাতে ওই বুড়োটা যদি নতুন করে কিছু গয়না করে দেয় তাহলে অত ঝামেলা গিয়ে লাভ নেই বাবা। ঠিক বলেছো, উপরে যা পাওয়া যায় তাই লাভ। তাহলে মানে বল, আমি অভিনয় শুরু করে দিই? ঠিক আছে। তোমার গলার ওই ফাটা কাশির আওয়াজটা তুমি এবার বন্ধ করবে। হয়তো কিঞ্চিত মিষ্টতা আছে মা, কিন্তু তোমার কণ্ঠে শুধু তিক্ততা। বলি খুব তো বড় বড় কথা বলছিস, সেদিকে যে আমার কি আমার যে বড় সর্বনাশ, আর তোমার কি হতে পারে ভয়ঙ্করী? যে বাবার একটা জলজান্ত যুবক ছেলে রাতের অন্ধকারে হারিয়ে যায়। হারিয়ে যায়নি বাবা, তোমার আদরের প্রভাতে বাড়ি থেকে সোনা দানা চুরি করে পালিয়ে। প্রভাত এই মানসিক ভারসাম্যহীন ছোট্টার নামে এমন মিথ্যে অপবাদ দিতে তোর বিবেকে একটুকু বাঁধলো না? চোর বলবে দাদা, আমার বিবেকে বাঁধার কি আছে? আছে জানোয়ারটা নিয়ে গয়না চুরি ব্যাপারটা নিয়ে আমি থানায় ডায়েরি করবো। না ভয়ঙ্করী না, আমার নিষ্ঠুর তুমি হো না। ছেলেটাকে তুমি 22টা বছর ধরে জ্বালিয়ে এসেছো, এবার তুমি ওকে একটু শান্তি দাও ভয়ঙ্করী, একটু শান্তি। কি বললে? আমি তোমার ছেলেকে জ্বালিয়েছি? হ্যাঁ তুমি 5 বছর বয়স যখন প্রভাতের, তখনই ওর মা মারা যায়। আর তখনও পর্যন্ত প্রভাত আমার সুস্থ স্বাভাবিক ছিল, কিন্তু তুমি আমার এই সংসারে আসার পর থেকে আমার প্রভাত এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলো। আর সেই ব্যাধির চিকিৎসা করতে এলো তোমার ভাই, MBBS ফেল করা ডাক্তার ওই কৈলাস। সেই থেকে আমার ছেলেটা যেই হাবাগোবা সেই হাবাগোবাই রয়ে গেল। এত বছর চিকিৎসা করেও কৈলাস আমার প্রভাতের জীবনে আর নতুন প্রভাতের আলো কোনোদিন ফিরিয়ে দিতে পারল না। থামো বাবা থামো, মামা যখন দাদার চিকিৎসার ভার নিয়েছে, দাদা নিশ্চয়ই সুস্থ হয়ে উঠবে। ওই ছোটরা আমার যা সর্বনাশ করেছে।
ভয়ঙ্করী? আমার এতগুলো গয়না গো। বলো তোমার কি গয়না চুরি হয়েছে? গহনা চুরি করেছে আমার প্রভাত। ও গলার গলা সে 7 বারে 8টা বালা মাউটি সব চুরি হয়েছে। ওগুলো তো তোমার সিন্ধুক এলাকা থেকে মা। তাহলে কি তারা সিন্ধুক ভেঙে তোমার গয়নাগুলো চুরি করে নিয়ে গেছে? তা কেন হবে? মানে মাগুলো পরবার জন্য সিন্ধুক থেকে বের করে তাকের উপরে রেখেছিল। ও মা, তাহলে কালে ওই গয়না পরে রচ্ছিল্লায় সেগুলো সিন্ধুক থেকে বের করে তাকের ওপর রেখেছিলে, আর ইচ্ছাকৃত ভুল করে দরজার ছিটকিনিটাও লাগাতে ভুলে গেলে, তাই না মা? না ভয়ঙ্করী, আবল তাবল নয়, আবল তাবল নয়। নিজের স্বার্থের লোভে আর তুমি একেবারে অন্ধ হয়ে গেছো। তাই অপরকে চোর সাজাতে গিয়ে আজ তুমি নিজেই চোর সেজে বসে আছো। কি বললে আমি চোর? হ্যাঁ চোর। বলো বলো তোমার কি চুরি করেছে? বলো তোমার কি চুরি করেছে? আমার সুখ, আমার শান্তি আর আমার আনন্দ। কি বললে? আর তুমি কি চুরি করেছো জানো? বলো বলো কি চুরি করেছি? বলো বলো। খবরদার বাবা, মাকে তুমি অসম্মান করে কথা বলবে না বলে দিচ্ছি। তাহলে আমারও শেষ কথা শোন। কি কথা? তোদের দুজনের নির্মম অত্যাচারে আমার ছেলেটা বোধ হয় বাড়ি থেকে পালিয়ে গেছে। নয়তো তোদের দুজনেই প্রভাতকে আমার গুম খুন করেছি। আগে যদি নদীকে তালাকে খুঁজে না পাই, তোদের দুজনকে আমি পুলিশে দেব। ওরে আমার যে আমার যে মাথা চলছে রে। ওরে 8 কুড়ির বেটা রে, তোকে যদি একবার সামনে পেতাম রে, তোকে একদম গলা চেপে শেষ। ওরে মা, সঙ্গে কাকে এনেছি দেখো। আমার বউ গো, এ আমার বউ। দেখো না, দেখো কত সুন্দর আমার বউ। ও তোমরা দেখবে কেমন করে আমার বউয়ের মুখটাতে দেখো। দাঁড়াও দাঁড়াও, আমার বউয়ের মুখটা থেকে না আমি তুলে দিই। চুপ কর, একদম চুপ কর। এই মুহূর্তে মেয়েটাকে বাড়ি থেকে বের করে দে। আমার বউ এ বাড়ি থেকে যাবে না বলে দিচ্ছি। ও আমার বউ, আমি যেখানে থাকবো ওই বউ আমারও এখানে থাকবে বলে। লগ্নভ্রষ্টের হাত থেকে রক্ষা করে উনি যদি কিছু অন্যায় করে থাকেন, তাহলে ওর হয়ে আপনাদের কাছে আমি ক্ষমা চাইছি। ক্ষমা চাইবে কেন মা? ক্ষমা চাইবে কেন? তোমার কাছে আমাদেরই তো ক্ষমা চাওয়া উচিত। আমার এই মানসিক ভারসাম্যহীন ছেলেটা হয়তো তোমার সম্মান রক্ষা করতে গিয়ে তোমার জীবনে বিরাট কিছু ক্ষতি করে ফেলেছে। পারলে তুমি ওকে ক্ষমা করে দিও। বাবা গো বাবা, আমি বউ এনেছি বলে আমি কি খুব অন্যায় করেছি বাবা? না, অন্যায় নয়, অন্যায় নয়। আর যে মহত্বের পরিচয় তুই দিয়েছিস তার জন্য গর্বে অহংকারে বুকটা আমার ভরে গেছে। তাই তো ওই করুণাময় ঈশ্বরকে আমি ডেকে ডেকে বলছি, ওগো দয়াময়, তুমি আমাকে যুগ যুগ ধরে এমনই হাবা গোবা সন্তানের পিতা করে আমাকে এই সংসারে পাঠিও, কিন্তু এমন কূট বুদ্ধি সম্পন্ন সুস্থ ছেলের পিতা করে আমাকে তুমি পাঠিও না। পাঠিও না কোনোদিন। মাগো, এই বুক ভরা হিংসা চেপে রেখে তুমি তোমার নিজের সন্তানকে যতখানি ভালোবাসো, তার সামান্যটুকু যদি আমার এই খাবারগুলো দাদাকে ভালোবাসতে, তাহলে দাদা হয়তো এভাবে শেষ হয়ে যেত না। দাদার এই নির্মম পরিণতির জন্য একমাত্র তুমি দায়ী মা। তুমি কেন প্রথমা আমি বউ এনেছি বলে
তুমি কি লাখ খুলে তো আমার আমার বউকে দেখো না, দেখো তোমার না, তোমার সব লাখ কুড়ি দামে তো তোমার। ও বউ, ও বউ, তুমি এত না, তুমি আমার আমার তোমাকে তুমি প্রণাম করো। তোকে আশীর্বাদ তো দূরের কথা, তোর মুখ আমি দেখবো না। ছোট মা, কি যৌতুক দিয়েছে তোমার বাবা? আর কত টাকা বা পাঠিয়েছে তোমার বাবা? বন্ধক রেখে সামান্য কিছু যৌতুক সংগ্রহ করেছিলেন, কিন্তু আগের পাত্র অ্যাক্সিডেন্টে মারা যায়। ওসব কান্দনি আমাদের শুনিয়ে কোনো লাভ নেই। যৌতুকহীন বিয়ে আমরা মানি না। কাজেই ভালো চাও তো বউহর আশা ছেড়ে দিয়ে মানে কেটে বড়। এইভাবে আমাকে দাঁড়িয়ে দেবেন না তোমরা। এই শয়তানি, দাঁড়াবো না তোকে, তোকে পাত্র রানী কোন বাপ? তোর কোন বাপ তোর খাওয়া পড়া খরচ দিবে? বউকে মারবে না বলে দিচ্ছি, তাহলে তাহলে তোমাকে তোর এত সাহস, তুই আমার মা দিকে ছেড়ে যাও। বাহ বাহ, চমৎকার। তুমি দর্শক বৃন্দ, আজকের এই দজ্জাল শাশুড়ির বধূ বরণের এই নির্মম দৃশ্য দেখে আপনারা করতালি দিন, আর আমার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলুন ডাইনি শাশুড়ি জিন্দাবাদ। আর আমি কৈলাস চরিত্র থেকে বেরিয়েছে চরিত্র অভিনেতা শ্রী রামপ্রসাদ দাস হয়ে বলছি, শুধু দর্শক মণ্ডলীর উদ্দেশ্যে বলছি, নাটক হলো লোকশিক্ষা, আর সেই শিক্ষাকে সামনে রেখে উপস্থিত মায়েদের কাছে আমি অনুরোধ করছি, এই যাত্রা পালায় এই বধূ নির্যাতনের দৃশ্যটি দেখে বাড়িতে গিয়ে যেন নিজের পুত্র বধূর উপর এইরূপ নির্যাতন করবেন না। তাতে শুধু সংসারে সল হবে, সার বলে কিছুই থাকবে না। এরপর আমি আমার নিজের চরিত্রে ফিরে এসে ক্ষোভে দুঃখে উত্তেজিত হয়ে দিদিকে বলছি, দিদি বৌমা যদি তোর পুত্র বধূ না হয়ে নিজের মেয়ে হতো, তাহলে কি তার উপর এইরূপ নির্যাতন করতে পারতে? ওদের মা ছেলেকে যদি বধূ নির্যাতনের দায় না আমি পুলিশে দিয়েছি, শয়তান, বৌদি যে মায়ের সমান তা তুই জানিস না? মামা, ওরা আমাদেরকে তুমি বাতাও মামা, ওরা ওরা আমার দুদলকে মেলে ফেলবে মামা। আমাকে এ বালি থেকে আমার বউকে তাড়িয়ে দেবে মামা। বলি কে? কার সাথে বৌমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেবে? তুই যখন বিয়ে করে এনেছিস তখন বৌমা এই বাড়িতে থাকবে। তুই যদি আমার চেয়ে বয়সে বড় না হতিস না, তার যেই হাতটা দিয়ে তুই বৌমাটির গায়ে হাত তুলেছিস, সেই হাতটা আমি তোর মুখে ভেঙে দিলাম। এ তুমি কি বলছো মামা? ওঠো বৌমা, বাবা বাবু, মাগো, জীবন মানেই তো সংগ্রাম, আর সংগ্রাম না করলে বাঁচবে কেমন করে? যদিও জীবন সংগ্রামে আমি এক পরাজিত সৈনিক, তাই তো আমার বস্তুটা আমি আমার জীবন থেকে মিশে ফেলেছি। মা যাক, সে কথা, প্রথম আমি তোমার মুখ দেখলাম, ওই অপ্রস্তুত অবস্থায় উপহার দেওয়াই তো আমার একমাত্র কি হয়েছে বাবা বাবু? আপনার আশীর্বাদই তো আমার কাছে উপহার। তাই বললে কি হয়? তাই বললে কি হয় মা? কর্তব্যের কাছে যে আমি ভীষণ ছোট হয়ে যাবো। এই নাও মা, এই সামান্য কটা টাকা তুমি তোমার কাছে রেখে দিও। মামা, তুমি না ভীষণ। এবার চা বাবা, চা, বৌমাকে নিয়ে ভেতরে যাও। বৌমা, তুমি ভেতরে যাও। নাই বা তোমার শাশুড়ি তোমায় বরণ করে ঘরে তুললো, আরে আমি তো রয়েছি। এবারের সঙ্গে তোমার যে সম্পর্কের সেতু বন্ধন হয়েছে মা, সেই সম্পর্ককে কেউ খণ্ডন করতে পারবে না। যাও বৌমা, যাও ভেতরে যাও। আপনার এই প্রাণ ঢালা ভালোবাসার কথা
আমি কোনোদিন ভুলবো না মা বাবা, কোনোদিন ভুলবো না। একটু বউ, এবার এবার আমরা দাঁড়িয়ে তো মামা, তুমি না বর্ণে গন্ধে ছন্দে গীতিতে হৃদয়ে দিয়েছ দোলা, রঙেতে মতিয়া রাঙাইলে মোর একই তব হরি খেলা। তুমি যে আগুন রঙের ফাগুন, তুমি যে রসের ধারা, তোমার মাধুরী তোমার মদিরা করে মোর দিশাহারা। মুক্তা যেমন সুকুতির রঙে, তেমনি আমাতে তুমি, আমার হৃদয়ে প্রেমের বিন্দু তুমি, শুধু তুমি, তুমি শুধু তুমি, তুমি শুধু তুমি। আর কমছে ককটেল পাই করা মাল আমি প্লিজ খাবো। তো কি দিয়ে খাবি? কেন? ওই ফুলো দিয়ে না আলু চপ দেবো। টাটা কথা লজ্জা করছে না, লজ্জা। ওরে শয়তান, ওরে শয়তান ভাই, ওই তুই তো দিদির জীবনে ডেকে আনলে এত বড় সারব না। ওই ইঞ্জেকশনের দাব্বা বুনে ওই হবাটা হয়তো বউটাকে গলা যে কাজটা আমরা 20 বছর ধরে করতে পারিনি এই কাজটা করতে সময় লাগবে। মশা 20টা দিনেই করে দেবে। বলিস কিরে ভাই, বলিস কিরে? আরে বাবা, এতক্ষণ ধরে এই বউটা সামনে যে তুই যা করলি, মঙ্গলের জন্য রে দিদি, এবং যেটা করব সেটা হবে তোর মঙ্গল। এবার তাহলে আমরা কি করব মামা? ওই কাল লাগিনি হয়ে ওর মাথার উপর ফোনা দোলাবি, আর আমি তুই ওঝা, তুই কাল নাগ হয়ে ওকে শুধু চট মারবে, আর আমি ওঝা হয়ে শুধু শুধু বাজাবো বাজাবো। ভাবতে পারছি না, কিছুতেই আমি ভাবতে পারছি না আমার কোন পথে যাওয়া উচিত। একদিকে রঙিন জগতের হাতছানি, অন্যদিকে আদর্শবান পুলিশ অফিসার দাদা সততার উপদেশ। কিন্তু সততা আর আদর্শ কি পারবে আমার মনের সব স্বপ্ন পূরণ করতে? পারবে আমার হাতে তুলে দিতে গোছা গোছা টাকা? কিন্তু ওই রঙিন জগৎ হাতে তুলে দিবে লক্ষ লক্ষ টাকা, কানায় কানায় ভরিয়ে দেবে আমার মনের সব স্বপ্ন। সেদিন কেউ জানতেই পারবে না আমি কোন পথে এত লক্ষ লক্ষ টাকা। আর কেউ না জানতে পারলো আমি কিন্তু ঠিক জেনে ফেলেছি। কি কি জানিস? কলেজ নাম করে অন্য কোথাও যাস। কোথায় যাই সঠিক না জানলেও আমার অনুমান কিন্তু কোন গোপন জায়গায় তো যাতায়াত আছে। আজ কোথায় যাস জানতে পারি কি? যদি না বলে কথা শোনো তনু, তোকে নিয়ে শান্তনুদার অনেক স্বপ্ন, অনেক দূর পর্যন্ত পড়াতে চায়, এক সত্যিকারী মানুষের মতো মানুষ করতে চায়। আর এখন যদি শান্তনুদা জানতে পারে তুই কলেজ বন্ধ করে অন্য কোথাও যাস, তাহলে কত বড় দুঃখ পাবে বলতে পারি। আচ্ছা সৈকত, কলেজ যাওয়ার অনেক দূর লেখাপড়া করে কি হবে বলতে পারিস? ভালো চাকরি করবি, চাকরি করে কত টাকা রোজগার করবি? 10,000,
15,000 সৎভাবে বেঁচে থাকা ওটাই যথেষ্ট হতো না? যথেষ্ট নয়। তোর কাছে ওই সামান্য 10-15,000 টাকা যথেষ্ট হলেও আমার চাই আরো অনেক অনেক টাকা, লাখ লাখ কোটি কোটি টাকা। তোর ধারণাটাই ভুল হতো না। আজকের সমাজ ব্যবস্থা যতই দুর্নীতিগ্রস্ত হোক না কেন, ভালোর কদর ঠিকই আছে। জানি না তুই কি এমন আরাধনে আশ্চর্য প্রদীপ পেয়েছিস যে কোটি কোটি টাকা দিয়ে বা স্বপ্ন দেখছিস। তবে একটা কথা মনে রাখিস, স্বপ্ন শুধুই স্বপ্নই থেকে যায়, বাস্তবের সঙ্গে অনেক তফাৎ, অনেক তফাৎ। সৈকত, এ আমি কি করলাম? সৈকতকে সব বলে ফেললাম? না না, ওদের দাদাকে সব কথা বলে দে। না না, দাদার সামনে আমাকে এমন অভিনয় করতে হবে দাদা যেন কখনো আমাকে কোনো সন্দেহই না করতে পারে। পারতে হবে অতনু, তোকে যে ফার্স্ট ক্লাস ফার্স্ট হতেই হবে। ও কথা তোমায় বলতে হবে না দাদা, চেষ্টা আমি চালিয়ে যাচ্ছি, তুমি নিশ্চিন্তে থাকো। আমার একটাই মাত্র স্বপ্ন রে ভাই, তোকে মানুষের মতো মানুষ করে তোলা। সেই চেষ্টা তো আমি করছি দাদা, তুমি একদম ভেবো না। আমি 60 ক্লাস ফার্স্ট হয়ে তোমার ওই স্বপ্ন আমি ঠিক পূরণ করে দেবো। তাই কর অতনু, তাই কর। কিন্তু কিন্তু আমার জীবনে আর একটা স্বপ্ন বোধ হয় ভেঙে চুরমার হয়ে যাবে। আমার ভালোবাসা নির্হারা হয়ে শূন্য শ্মশানে কাঁদবে, হৃদয় সাগরে উঠবে কান্নার জোয়ার। সেই জোয়ারে ভেসে যাবে আমার স্বপ্নের খেলাঘর। যে ঘর বাঁধাই হলো না, সে ঘর ভেঙে যাওয়ার ভয় তোমার কেন শান্তনুদা? সত্যি তুমি? হ্যাঁ আমি। সেদিনের ব্যবহারের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও শান্তনুদা। আমার কাছে ক্ষমা চেয়ে তুমি তোমার নিজের মহত্বটাকে ছোট করে দিও না সতী। হ্যাঁ মহত্ব, সেদিন তোমার এই উদার মহত্বর কাছে আমার পৌরুষ যে ম্লান হয়ে গেছিল। অন্যের সুখের জন্য যে মেয়ে নিজের ভালোবাসাকে বলি দিতে পারে। বলি নয় শান্তনুদা, আমার ভালোবাসাকে আমি আমার বান্ধবীর কাছে গচ্ছিত রাখতে চেয়েছিলাম। আমার বিশ্বাস ছিল রজনী আমার ভালোবাসাকে যথাযোগ্য মর্যাদায় বরণ করে নেবে। চাওয়া পাওয়ার হিসেবটা যে ভুল হয়ে যেত সতী। পাওয়ার মাঝে হয়তো অনেক আনন্দ থাকে ঠিকই, কিন্তু দেওয়ার মাঝে থাকে চিরতৃপ্তির বিশেষ অনুভূতি। আত্মত্যাগ হয়তো জীবনকে মহৎ করতে পারে সতী, কিন্তু মধুময় করতে পারে না। শান্তনুদা, আমি শুধু তোমাকে চাই সতী, তুমি ছাড়া আমি বাঁচতে পারবো না। আমারও তাই মনে হয় শান্তনুদা। আমিও তোমাকে অনেক কথা বলতে চাইলেও অনেক কিছু বলতে পারি না শান্তনুদা। তাই আমার মাঝে মাঝে তোমায় বলতে ইচ্ছে করে। কি সতী? বন্ধু মনে দুয়ার দিয়েছি খুলে, এসেছে ফাগুন হাওয়া, এখন সবই দেওয়ার পালা, তো কিছু চাওয়া। বন্ধু মনে দুয়ার দিয়েছি খুলে, এসেছে ফাগুন হাওয়া, এখন সবই দেওয়ার পালা, শোনো সতী, আর দ্বিধা নয়, দ্বন্দ্ব নয়। আসছে মাসে আমি তোমাকে বিয়ে করতে চাই। আশা করি আমার প্রস্তাবে তুমি। একটা বিশেষ কারণে আমি তোমার প্রস্তাবটা গ্রহণ করতে পারলাম না শান্তনুদা। কি বললে? কি বললে? আমার প্রস্তাব তুমি ফিরিয়ে দিলে? হ্যাঁ শান্তনুদা, অভাব জর্জরিত সংসারে আমার পঙ্গু দাদা যন্ত্রণায় ছটফট করে। যে সংসারে টাকার অভাবে ছোট ভাইয়ের ইঞ্জিনিয়ারিং পড়া বন্ধ হয়ে যায়, সেই সংসারে একটা উপযুক্ত বোনের বিয়ের স্বপ্ন দেখে সাজে না শান্তনুদা। আমার ভাইকে ইঞ্জিনিয়ারিং পড়াবো, সাগরদার চিকিৎসা সমস্ত খরচ আমি। শান্তনুদা না, তা হয় না। আর তা হয় না বলে আমি তোমার কাছে ছুটে এসেছি কিছুদিনের জন্য সময় চেয়ে নিতে। সময়? আমায় তুমি
যাওয়ার অনুমতি দাও শান্তনুদা। আমি আমার কর্তব্য পালন করে আমি আবার তোমার কাছে ফিরে আসব। না সতী না, অনিশ্চিতার অন্ধকারে আমি তোমাকে হারিয়ে যেতে দেব না। তা হয় না সতী, আর তা হয় না বলেই তো আমি তোমার কাছে ছুটে এসেছি। সতী, সতী তার কর্তব্য রক্ষার তাগিদে এক অজানা ভবিষ্যতের দিকে ছুটে চললো। সতী, তার সেই শুভযাত্রায় তুমি আর পিছু টেকো না। সতী, আশীর্বাদ করো আমি যেন সমস্ত ভয়কে জয় করে আবার তোমার কাছে ছুটে আসি এক রাস হাসি নিয়ে। এক রাস হাসি। আমি সারা জিন্দগি সে এক রাস খুশি সৌদা করতে গিয়ে বহুত বড় ভুল করিয়েছি। সালা হারাম কা বাচ্চা সিরাজউদ্দিন আমাকে দিয়ে কালা ধंधा कराते চায়, लेकिन আমি সালা এই কাম বিলকুল বরদাস্ত করবে না। আমাকে বাঁচা ভাই। अबे कालिया, माल लिया तो माल, नहीं तो बॉस तो बिल्कुल जिंदा कब्र दिए देवे। अबे साला आगे तो पुलिस के हाथ থেকে বাঁচা, তারপর তো ভাবো জিন্দা কবরে। পুলিশ, আমি তো পুলিশ মাল নিয়ে ফিরে এলো, আমি সারা পুলিশের নজর এড়াতে পারি। এ তুই কি বলছিস বে কালিয়া? সারা পুলিশ অফিসারটা পাগলা কুত্তার মতো আমার পিছু ছুটে আসছে। साला आसामी रुस्तम यहाँ पे रचक बनकर छुपाए आचे ताहले तो साला बहुत मुश्किल हुई जावे, इसलिए हम कौन पुलिस বড্ড চেনা চেনা লাগছে। আগে কোথাও দেখেছি বলে মনে হচ্ছে। नहीं तो साहब हम ही तो इस शहर में नया आए, आप जरूर दूसरा किसी को হতে পারে, কিন্তু কিছুক্ষণ আগে কালো কাপড়ে মুখ বেঁধে যে ছেলেটা অ্যাটার্জি নিয়ে এসেছিল সে কোথায়? আমি कुछ भी नहीं जानता साहब। মুখ ভেঙে দেবেন আজকে। বল ছেলেটা কোথায় লুকিয়ে রেখেছিস? आप विश्वास करें साहब, हाँ भी कुछ भी नहीं जानता, गलती करके आप। আমি জানি তুই ওই কালপিট গ্যাংয়ের একজন, তাই এত সহজে তুই মুখ খুলবি না। কিন্তু আমিও ইন্সপেক্টর শান্তনু ব্যানার্জি। তোর এই বাবা মুখে বলে ফোটানোর ক্ষমতা আমার আছে। বল ছেলেটা কোথায়? आप सच बोलते साहब, हाँ भी कुछ भी जाने ना। তোর মুখ থেকে সব কথা বের করে তবেই আমি তোকে ছাড়বো। আপনার স্পর্ধা দেখেই আমি অবাক হয়ে যাচ্ছি। আমার অফিসে ঢুকে আমার কর্মচারীকে হাত তোলার সাহস আপনি পেলেন কথা? আমার গর্ব, স্পর্ধা আমার অহংকার। চুরমার হয়ে যাবে ইন্সপেক্টর, চুরমার হয়ে যাবে। আপনার ওই গর্ব অহংকার নামক পরিস্থিতি অপব্যবহার করবেন না। তুমি মিস্টার ডাইরেক্টরকে বলো উনি যেন ফোর্স সাজিয়ে আমার জন্য একটু ওয়েট করেন, আমি গেলেই শুটিং স্টার্ট হবে। हाँ भी सब कुछ तैयार रखवे। আইছি। তার মানে আপনি সুন্দরম এন্টারপ্রাইজের প্রডিউসার শেখ সিরাজ। শিক্ষা ভিত্তিক ওই ধর্মমূলক ফিল্ম প্রডিউস করার আমার একমাত্র লক্ষ্য। আপনার লক্ষ্য যে কত বাস্তবসম্মত তার জ্বলন্ত প্রমাণ আমি কিছুক্ষণ আগে পেয়েছি। কি বলতে চান আপনি? কিছুক্ষণ আগে যে ছেলেটা আমার ইতারা খেয়ে আপনার এখানে এসে আশ্রয় নিয়েছে তাকে আমার সামনে হাজির করলে প্রমাণ হয়ে যাবে আপনি কত সোজা ভাষায় কথা বলছেন। গাঁজা খেয়েছেন, গাঁজা। কি বলতে চান আপনি? বাঁকা কথা না বলে আমার সোজা কথা শুনুন ইন্সপেক্টর। আপনি শান্তি রক্ষক, কিন্তু ভুল করে এক নিরপরাধ যুবককে পিটিয়ে শৃঙ্খলা ভঙ্গ করছেন। এর জন্য যদিও আমি ওই আইনসম্মত ব্যবস্থা নিতে পারতাম, কিন্তু আমি শান্তিপ্রিয় মানুষ, তাই আপনাকে আমি ক্ষমা করলাম। এখন আপনি আসতে পারেন। মিস্টার আফ্রিদি, আমি আপনার অফিস সার্চ করতে চাই। অফিস আপনি সার্চ করুন, তার আগে কোর্টের সার্চিং অর্ডারটা দেখান।
পাগলার সঙ্গে আপনি আমার অফিস সার্চ করতে এসেছেন, অথচ সার্চিং অর্ডারটার সঙ্গে করে আনেন। আর কেমন অফিসার আপনি, এই ব্রেন নিয়ে পুলিশের চাকরি করছেন? ওকে মিস্টার সিরাজ আফ্রিদি, কোন ব্রেন নিয়ে আমি পুলিশের চাকরি করছি সেটা আপনাকে ঠিক সময় জানিয়ে দেব। তবে একটা কথা মনে রাখবেন মিস্টার আফ্রিদি, পাপ কখনো বাক্য ছাড়ে না। চলে সবাই ইন্সপেক্টর শান্তনু ব্যানার্জি, তোমার এত সাহস, তুমি কেন আমার এই হ্যাপি ম্যানসে পা মারিয়ে আমার পা দুটো আমি কেটে নেব। কিন্তু আমার 20 লাখ টাকার ব্রাউন সুগার, আপনার 20 লাখ টাকার চেক মাল হ্যান্ড। থ্যাংক ইউ কালিয়া, থ্যাংক ইউ। আমি বলেছিলাম না বস, আমার জান গেলেও আপনার মাল ঠিক হাজির হয়ে যাবে। আর তাই তো ওই রাজ্জাক ওসমান আর টেরোদের উপর ভরসা না করে আমি তোমার উপর বেশি ডিপেন্ড করেছিলাম কালিয়া। কিন্তু একটা ব্যাপার ভীষণ আমার চিন্তায় ফেলে দিয়েছে কালিয়া। কি ব্যাপার বস? তোমার পিছু নিয়ে ওই পুলিশ আবার সদর জেলা পর্যন্ত পৌঁছে গেছে, হয়তো তোমাকে চিনে ফেলেছে। ইন ফিউচার যদি তোমার কোনো বিপদ হয়, সারাক্ষণ আমি কালো কাপড়ে মুখ ঢেকে রেখেছি, পুলিশ আমাকে চিনতেই পারে। তবুও তুমি এই কটা দিন গা ঢাকা দিয়ে থাকো কালিয়া। এই নাও তোমার বক্সি, এই 7টা দিন তোমার ছুটি। থ্যাংক ইউ বস, মেনি থ্যাংকস। এই কালিয়ার মতো অনেক বিপদগামী যুবকদের আমি আমার কালো ব্যবসার কাজে লাগাবো। আর এই বসি ছেলেদের একমাত্র আশা আকাঙ্ক্ষা মাল কর্মাল্লু, ওদেরকে আমি ইচ্ছে মতোই ব্যবহার করবো। অপব্যবহার করবেন না স্যার, তাহলে অসময় যৌবনে মাল মশলা ফুরিয়ে যাবে। তুমি তো আমার অনন্ত যৌবনে, আমি তো চিরকুমার। তাই নাকি? দেখো চাই না, একমাত্র তোমাকে দেখলে না আমাকে নিজেকে পুরুষ মনে হয়, কিন্তু দুর্ভাগ্য আমার, আমি এখনো সেই তোমাকে পুরুষত্বের মহানটা দিতেই পারলাম না। তাই জন্য আমার এতটুকু দুঃখ নেই স্যার। আরে আমি তো আমার যৌবন পূজার নৈবেদ্য সাজিয়ে রেখে দিয়েছি, আমার দেবতা যখন সময় হবে তখন ঠিক সে গ্রহণ করে নেবে। যদি বলি আজই সময় হবে, তাহলে আমি কৃতার্থ হব, চাই না হবে আমার জ্বলন্ত যৌবন, আর বলবো अब तो आजा স্যার যাকে বলে একেবারে হট কেক রোমান। মানে আমি ওকে সিনটা পার্সোনাল ভাবে বোঝাচ্ছিলাম, তাই না?
তুমি তাহলে বিশ্রাম করো, বাকিটা পরে বুঝিয়ে দেবো, কেমন? দয়া করে চাই নাকি মনে রাখবেন, আর আজকের মতন বাকি জীবনটা আপনার পাশেই যেন থাকতে পারি। তারপর ওদিকে খবর কি মিস্টার মিত্র? বেশ ধীরে এগোতে পারিনি স্যার, বিজ্ঞাপন প্রকাশ হতে না হতেই একেবারে ইন্টারভিউর জন্য হুড়োহুড়ি পড়ে গেছে। আমি অবশ্যই একজনকে বেছে সিচুয়েশন বুঝিয়ে রেডি করে রেখেছি। আপনার শুধু ওই গ্রিন সিগন্যাল পাওয়ার অপেক্ষা। তাহলে দেরি করছেন কেন? নিন ওই আপনার ওই ক্যান্ডিডেটদের ইন্টারভিউ শুরু করুন। ওকে স্যার, ওকে। শোনো শোনো শোনো, বুদ্ধ বিদেশী মহারাজ যা শত্রু ঘোষণা করছেন, তার রাজ্যে যদি কোনো পৌর নর নারী সন্ন্যাসী বুদ্ধের পূজা অর্চনায় লিপ্ত হয় তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে। অজাশত্রু নির্মম ঘোষণায় সারা রাজ্যে যখন এখন ভীষণ বিভীষিকার পাহাড় গুনছে, এমন সময় এক শুভ্র শারদ সন্ধ্যায় পূজার অর্ঘ্যপ্রদীপ সজ্জিত করে এগিয়ে চলছে ভগবান বিষ্ণুর পুজো অর্চনায়। বাজি বাজি গো